দর্শক, বাংলা ভিশনের বিশেষ আয়োজন তারকা আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কেফায়েত শাকিল। আজকের তারকা আড্ডা আমাদের কাছে একেবারেই ব্যতিক্রম একটি প্রোগ্রাম, কারণ এই তারকা আড্ডায় আমরা যেসব তারকাদের নিয়ে এসেছি তারা বাংলাদেশের মানুষের কাছে আসলেই তারকা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে উপস্থিত আছেন আমাদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন, যাদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই তারকারা আমার সামনে রয়েছেন। তিনজন তারকা। আমার সর্বডানে রয়েছেন রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তার পাশে রয়েছেন আব্দুল কাদের, তিনি একজন সমন্বয়ক, এবং তার পাশে রয়েছেন আব্দুল হান্নান মাসুদ। এই তিনজন আমার সাথে রয়েছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনে। ধন্যবাদ। আমরা আসলে আপনাদের কাছ থেকে অনেক বেশি আন্দোলন সংক্রান্ত তথ্য জেনেছি, আপনাদের কাছ থেকে আলটিমেটাম জেনেছি। এর পিছনে অনেকগুলো ঘটনা আছে আমরা জানি, কারণ অনেকগুলো বিষয়ের সাথে আমরাও জড়িত ছিলাম। যে এই যে কঠিন সময়টা যখন গিয়েছে, আপনাদের পরিবারগুলো কিভাবে সার্ভাইভ করেছে, আপনাদের উপর যে ধরনের পরিবারগুলোর উপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের তৎপরতা ছিল, বা সরকার দলীয় নেতাকর্মীদের কাছ থেকে যে ধরনের তৎপরতা ছিল, এই পরিস্থিতিগুলো কিভাবে মোকাবিলা করেছেন সেই গল্পগুলো আমরা শুনতে চাই। আপনাদের পরিবারগুলো কেমন নির্যাতনের শিকার হয়েছে সেটি আমরা তুলে ধরতে চাই। তো আমি শুরুতে আব্দুল কাদেরের কাছেই জানতে চাই, কারণ আমার মনে আছে যে যখন নেট বন্ধ করে দেওয়া হয়, যখন সারা দেশে প্রায় 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে যেদিন, সেদিন আপনাদের সাথে মিডিয়ার সাথে যোগাযোগটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমার সাথে আপনি যোগাযোগ করেছিলেন, ফোনে কথা হয়েছিল, এবং আপনি একটি 9 দফা প্রথম আপনার পক্ষ থেকে তুলে ধরা হয়, যেটি আমাকে আপনি পাঠিয়ে আপনার মোবাইল থেকে পাঠানো হয়েছিল। তারপর থেকে আপনার সাথে আমরা যোগাযোগ করেছি অন্য মিডিয়ার মাধ্যমে। এই যে সেই সময়টা, যে কিভাবে এত ঝুঁকিপূর্ণ একটা মুহূর্ত, যখন আপনার অন্য সমন্বয়করা ইতোমধ্যেই ডিবি হেফাজতে চলে গেছেন, তখন আপনি মানে কোন ভাবনা থেকে, কোন সাহসে এই কাজটা করেছিলেন, একটু গল্পটা বলবেন। আচ্ছা, দেখেন, আমার প্রথমত আমার যে অবস্থান ছিল সেটা হচ্ছে আমি বিষয়টা কখনোই মেনে নিতে পারি নাই। আসলে আমরা তেমন চাই নাই। আমরা তো একটা সুষ্ঠু আমরা যৌক্তিক দাবি করেছিলাম। আমরা তেমন হানাহানি কিংবা হতাহত ঘটনা আমরা চাই নাই। সেই জায়গায় যখন এতগুলো মানুষ মারা গেল, শহীদ হলো, হতাহত ঘটনা ঘটলো, সেটা আমি মেনে নিতে পারি নাই। তখন আমি চিন্তা করলাম হচ্ছে প্রথম যদি মঙ্গলবার 7 জন শহীদ হলো, তখন আমরা ওই দিন রাতে আমরা একটা মিটিং কল করলাম। সেক্ষেত্রে আমরা অফলাইন মিটিং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তো এটা চাই নাই। আর 7 জন মানুষ শহীদ হলো, সেক্ষেত্রে আমাদের এখন অবস্থান কী হবে? 7 জন মানুষ শহীদের বিনিময়ে শুধু কোটা না তো। তো সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হলো, যার নির্দেশে এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে আমরা তার পদত্যাগ চাই। এটা আমরা সর্বসম্মতিক্রমে আমরা একমত হয়েছিলাম। আমরা আরেকটা বিষয় এখানে অ্যাড্রেস করছিলাম যে দলকে উস্কি দেওয়ার জন্য যে ওবায়দুল কাদের, তখন যে উনি মন্ত্রী ছিলেন, তিনি দলকে উস্কি দিয়েছিলেন, সেই দায়ে আমরা তার পদত্যাগের দাবি করেছিলাম। আমরা এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের তখন, আবার যারা হচ্ছে আপনার সন্ত্রাসী বাহিনী যারা আক্রমণ চালিয়েছিল, আবার যারা হচ্ছে আপনার পুলিশ ডিআইজি, পুলিশ কমিশনার যারা এটার সাথে জড়িত ছিল, আমরা তাদের পদত্যাগের দাবিটা আমরা ওই দিন রাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটা জানাতে পারি নাই। আর আমাদের যারা সমন্বয়ক ছিল, প্রথম লেয়ারের যে নেতৃত্ব ছিল, তারা হচ্ছে পরবর্তী ডিবি হেফাজত তাদেরকে ডিবি তুলে নিয়ে যায়। আমরা পরবর্তী শুনছি আসিফ ভাইকে কিংবা আমাদের বাকেরকে অচেতন অবস্থা রেখে দেয় 3 থেকে 4 দিন। আরও আমাদের নাহিদ ভাইকে নিয়ে অতর্কিত হামলা করে, নির্মম নির্যাতন করে। তো সেক্ষেত্রে আমরা যখন নাকি সিনিয়রদের থেকে আলাপ আলোচনা করতে পারি নাই, সেক্ষেত্রে আমরা যারা জুনিয়র ছিল, মাসুদ, রিফাত কিংবা যারা ছিল, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে ফর্মালি আমরা হচ্ছে আপনাদের মাধ্যম বার্তা দিতে চাচ্ছিলাম আর কি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে না, আমরা এখন একটা স্ট্যান্ড ক্লিয়ার করতে পারি। এত মানুষ শহীদ হয়েছে, আমরা সেই জায়গায় শহীদের রক্তের সাথে আমরা বেমানি করতে পারি না। এত হতাহত ঘটনা শুধুমাত্র কোটা সংস্কার না, সেই জায়গা থেকে আমরা মেনে নিতে পারি নাই বলে আমরা এগিয়ে এসেছিলাম। মানে আমি যদি আমাদের আত্মসমালোচনার জায়গা থেকে বলি, আপনার সাথে আমি ফোনে কথা বলেছি, এটা যেমন সত্য, প্রথমে আমি আপনার বার্তাটি কিন্তু ছাপতে পারিনি, কারণ আমাদেরকে বলা হচ্ছিল যে কোথায় গুপ্তস্থান থেকে আমরা কেন এটা প্রকাশ করছি, আমাদের উপর চাপ ছিল। যদিও পরবর্তীতে আমরা কিছুটা সাহস দেখিয়ে আমরা ছেপেছি। আমরা গণমাধ্যম কিন্তু এই সাহসটুকু অনেক ক্ষেত্রে করতে পারিনি, যেটা আপনি করেছেন। এই সময়টাতে আপনার মানে নিজের কাছে চাপ ফিল হয়েছে কিনা, যে এটা করার পর আমার উপর তো মানে সবাই চুপ, দেশের রাজনৈতিক দলগুলো তখন অনেকটা চুপ হয়ে গেছে, যে মনে হয় শেষ। তখন আপনি একমাত্র ব্যক্তি যে ভয়েস তুললেন, বা আপনার যদিও আপনাদের সিদ্ধান্তটা যৌথ ছিল, যেটা আপনার রেফারেন্সে গেল, এই ঝুঁকিটা নেওয়ার সময় মানে কি মনে হয়েছে? আমার অবস্থান এবং উদ্দেশ্য একবারে ক্লিয়ার ছিল। আরেকটা বিষয় হচ্ছে, আমার এখানে যে প্রধান শক্তিটা সেটা জুগিয়েছে আমার আম্মা সবসময় একটা কথা বলতো যে সত্যের বিষয়, আমি এই যে প্রতিবাদের বিষয়, আমি খুব একটা নিরীহ প্রকৃতির মানুষ ছিলাম।
আমার ইন্টার ঢাকালস থেকে ছিল, কিন্তু আমি অতটা বেশি মানে কি কোনো মানে কি হতাহত ঘটনা হচ্ছে আমি এড়িয়ে যেতে চাইতাম, কিন্তু আম্মা আমাকে এই বিষয়গুলো শিখাইতো। এই যে এত বড় ঘটনা ঘটছে, আমার বাড়িতে মানে কি বারবার করে পুলিশ গেছে, স্থানীয় যা ছাত্রলীগের আমার বাড়িতে হামলা করার চেষ্টা করছে বারবার করে। আমার ছোট দুটা ভাই ক্লাস 5 এবং 6 পড়ে, তাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য মানে কি বারবার করে ইয়ে করতেছে, হুমকি দামকি দিচ্ছে। আমার আম্মা বাড়ি থেকে চলে গেছে, বারবার বাড়িতে হামলা করতেছে, কিন্তু আম্মা একটা কথা বললো যে যে স্ট্যান্ডে আসিস সেখানে বজায় থাক। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমার উদ্দেশ্য ক্লিয়ার ছিল যে না আমি এটা করবোই, এত মানুষ শহীদ হয়েছে আমি সেটা করবোই। আমাকে তখন দেখা যাচ্ছে কি আমি আপনার সাথে যখন যোগাযোগ করবো একটা বার্তা পাঠিয়ে দিলাম, একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে আমি আমার যেখানে অবস্থান করতেছি সেখান থেকে আমার 2 কিলোমিটার দূরে চলে যাচ্ছি, মানে কোনো একটা জনসমাগম এলাকায়, অথবা 3-4 কিলোমিটার দূরে যাচ্ছি। দূরে গিয়ে আমি ফোনটা ওপেন করতেছি, ওপেন করে হচ্ছে কি 2-3 ঘন্টা আমি সাংবাদিকের সাথে মানে কি সময় দিয়ে তাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিই, আমি আবার ওইখান থেকে ফোনটা মানে কি অফ করে আমি আবার চলে আসছি বাসায়। আমি কি দেখা যাচ্ছে কখনো এই কারণে আপনাকে আবার পরে আমি ফোনে পেতাম না। এক্স্যাক্টলি, আমি হচ্ছে গিয়ে কি বার্তা দেওয়ার পরে 2 ঘন্টা হচ্ছে গিয়ে আমি 2-3-4 কিলোমিটার চলে যেতাম, ওইখান থেকে কথাবার্তা বলে বার্তাটা ক্লিয়ার করে যেটাতে আমার পক্ষ থেকে যাচ্ছে এটা ক্লিয়ার করে আমি চলে আসতাম। আবার আমি দেখা যাচ্ছে কখনো মসজিদে থাকছি, কখনো হচ্ছে গিয়ে কি মানে ওর বাসায়, কখনো হচ্ছে গিয়ে বাসার সাথে থাকছি, কখনো হচ্ছে মানে কি কোনো রাতের মানে কি রাতের 3টা পর্যন্ত রাস্তায়, তারপর হচ্ছে গিয়ে কি অন্য কারো বাসায় যেতাম। আপনি এই বিষয়টা জানতেন কিনা যে আপনার সাথে যেসব সাংবাদিকরা যোগাযোগ করতো গোয়েন্দা সংস্থা তাদেরকেও মার্ক করেছিল এবং তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমাকে অনেকের পক্ষ থেকে বিষয়টা বলা হয়েছিল, তবে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সাংবাদিক ভাইদের প্রতি, তাদের অশেষ যে সহযোগিতা সেটা না থাকলে হয়তো আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না, সেদিকে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক ভাইদের প্রতি। আপনাকে ধন্যবাদ। আপনার এই সময়টার ওই সময়ের যে অবদানটা এটি আসলে স্মরণে রাখার মতো। সে সময় হয়তো আপনি ঘুরে না দাঁড়ালে এই সিচুয়েশনটা পরবর্তীর যেই কাভার আপ করা সেটা হয়তো সম্ভব হতো না। আমি এরপরে আব্দুল হান্নান মাসুদের কাছে জানতে চাই, ওনার পরে আপনাকেও আমরা দেখেছি যে হাল ধরেছেন আব্দুল কাদেরের সঙ্গে। আমাদেরকে গোয়েন্দা সংস্থা থেকে বলে দেওয়া হয়েছিল যে আপনাদের সাথে তার সাথে যে যোগাযোগ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটা সিচুয়েশন হয়েছিল যেটা আমি ফেস করেছি ব্যক্তিগতভাবে। এরপরে আপনি হাল ধরলেন। আমি যতটুকু খবর পেয়েছি যে আপনার বাড়ি ঘরে পর্যন্ত এলাকায় হুমকি ধমকি দেওয়া হয়েছে, আপনার বাবা মাকে গ্রামে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। কি অবস্থা একটু বলবেন, তখন কি অবস্থা ছিল? আসলে হচ্ছে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আন্দোলন শুরু করেছিলাম। আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা যেই দাবি আদায়ের জন্য নেমেছি আমরা এখানে থাকবই, এবং আমাদের ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার এরকম একটা লেয়ার ঠিক করা ছিল যে ফার্স্ট লেয়ার না থাকলে সেকেন্ড লেয়ার করবে। যখন আমাদের সবাই অনেকেই গুম হয়ে গিয়েছিল, যখন হচ্ছে কেউই সামনে আসছিল না, কাদের ভাইও লুকিয়ে বার্তা দিচ্ছিল, আমি তখন হচ্ছে আপনারা হয়তো জানেন আমি প্রায় 90টা সল্টরা গুলি আমার এখান থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লেগেছিল। আমি তার 2 দিনের মাথায় আমি বের হয়ে আসি। আমি আমার এক স্টুডেন্টের বাসায় ছিলাম, ওনারা আমাকে বের হতে দিচ্ছিলেন না যে তুমি এই অবস্থায় বের হতে পারবা না। বাট আমি শুনতে পেয়েছিলাম যে আমার ছোটো ভাই রিপাত রশিদ, ওকে গুম করা হয়েছে, ওকে পাওয়া যাচ্ছে না। আমি আর থাকতে পারিনি, আমি বের হয়ে গিয়ে আমি গণস্বাস্থ্যের সামনে একটা সংবাদ সম্মেলনের আহ্বান করলাম। সেখানে সকল সাংবাদিকরাই আসলো প্রায়। আমি সেখানে সংবাদ সম্মেলনে খুব কান্না করে আমি সেখানে ওদের যারা গুম হয়েছে তাদের, আমি 7 জন গুম হয়ে গিয়েছিল, তাদের আমি চাইলাম যে হচ্ছে 24 ঘন্টার মধ্যে সন্ধান চাইলাম। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে পরের দিন সকালে মুখে কালো পতাকা ভেদে করবে, বাসার নিচে অবস্থান করবে 10 মিনিটের জন্য, এরকম একটা দিলাম। বাট কোনো মিডিয়া, আমি মনে হয় এটা হচ্ছে বুধবারে দিয়েছি, মঙ্গলবারে দিয়েছি, বুধবার পর্যন্ত টাইম দিয়েছি আলটিমেটাম, বৃহস্পতিবার আমার কর্মসূচিটা হবে 11টায়। নট এ সিঙ্গেল মিডিয়া, বাংলাদেশের কোনো মিডিয়াই আমার এটা প্রকাশ করে নাই। আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। মানবজমিনের ভিতরে এতটুকুন একটা নিউজ ছাপাইছে, সেখানে কর্মসূচির বিষয়টা ছিল না, জাস্ট ওদের সন্ধান চাইছে এই বিষয়টা ছিল। হতাশ হলাম। বৃহস্পতিবার সকালে 2-1 জনে ছাড়লো, যেদিন আমার কর্মসূচি 11টার পরে, 11টায় কর্মসূচি দিয়েছি, 12টার দিকে ছাড়লো মানে হচ্ছে। এরপরে ভারতীয় কিছু মিডিয়া ছাড়লো, ইন্টারন্যাশনাল মিডিয়া ছাড়লো, যার পরে মানুষ জানতে পারলো যে আমি একটা প্রেস কনফারেন্স করছিলাম যেখানে প্রায় 100 সাংবাদিক, 100টা মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই ছিল। এরপরে যখন আমি সামনে চলে আসি, তখন আমি যখন জানতে পারি মেইন সাসপেক্টটা আমি, তখন আমি এসে দাঁড়াই যে হচ্ছে একমাত্র মাঠে, তখন আমি দাঁড়াচ্ছি। আমাকে এরপরে ওখান থেকে ডিজিএফআই ঘেরাও করে। সেখানে আমি আমার মানে হচ্ছে কিছু গোয়েন্দা সংস্থার ভাইদের হেল্প পাইছি, সাংবাদিকদের হেল্প পাইছি, ওনারা আমাকে সেখান থেকে সেফলি বের করে দেন এবং আমি সেখান থেকে বের হতে সক্ষম হই। তারপর থেকে আমি পালিয়ে থাকি। তারপর আমি বারবার বের হতে চেষ্টা করছি। আমি চেয়েছি হচ্ছে মাঠে থেকে কর্মসূচিগুলো পালন করার।
তখন শুরু হয়েছে এবার আমাদের বাড়িতে পুলিশ যাচ্ছে। অবশ্য আমাদের এলাকার পুলিশ আমার বাবার সাথে খুব একটা খারাপ আচরণ করে নাই, জাস্ট আমার সন্ধান চেয়েছে বলেছিল। আমার বাবা একজন সাবেক শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক, উনি 2021-এ শিক্ষকতা থেকে রিটায়ার্ড নেন। তো হচ্ছে বৃদ্ধ, খুবই হজ করে এসেছেন, নিজের এক পা প্রায় ব্যথা, মানে হচ্ছে চলতে কষ্ট হয়। তো ওনাকে খুব সম্মানিত ব্যক্তি এলাকায়, মানুষজন কখনো চোখের উপর কথা বলে না। এলাকায় পুলিশ গিয়েছে, সুন্দরভাবে কথা বলে এসেছে, বারবার যাচ্ছে, বাট এটা মানসিক হয়রানি হচ্ছিল। কিন্তু তারা কি করছে, আব্বুকে হয়তো সম্মানের খাতিরে কিছু বলতে পারে না, প্রতিরোধের মুখোমুখি হইতেই হবে, মানুষজন আব্বুকে অনেক শ্রদ্ধা করে। আব্বু যেসব দোকানে বসে সেসব দোকানগুলো বন্ধ করে দেয়। আমাদের সাথে যে সব দোকানগুলো সম্পর্কে ভালো সেসব দোকান বন্ধ করে দেয়। আমাকে নিয়ে যারা লেখালেখি করে তাদেরকে উপর হামলা করে, তাদের মোবাইল চেক করে, ভেঙে ফেলে, নিয়ে যায়, এরকম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। আমি জানতে পারি না, আমার ফ্যামিলির সাথে আমি প্রায় 8-10 দিন ডিসকানেক্টেড। এরপর আমার বাবা হচ্ছে 65 বছর বয়সে কখনো মানে হচ্ছে বাড়ির বাইরে থাকেন নাই, কখনো না, মানে নিজের বাড়িতেই থাকছেন। বাবা মা দুইজনই বৃদ্ধা, আমি ওনাদের ষষ্ঠ সন্তান। যেদিন এক দফা ঘোষণা দিব যে হচ্ছে, সেদিন আমরা এক দফা ঘোষণা, আমরা তখনও ছিলাম হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে, দায় স্বীকার করে ক্ষমা চাইলে আমরা মেনে নিব। উনি সকালবেলা আমাদেরকে আহ্বান করলেন, আমাকে ফোন দিয়ে বললেন একজন এমপির মাধ্যমে যে হচ্ছে উনি দেখা করতে চান, পিতা মাতা সহ আমরা আসি, উনি কথা বলতে চান। আমি জাস্ট বলেছিলাম ওনার হাতে আমার ভাইদের রক্ত, 200-300 ভাইয়ের রক্ত লেগে আছে, ওনাকে রক্তাক্ত হাতটা পরিষ্কার করতে বলেন। আমি ইঙ্গিতে বলেছিলাম ওনাকে দায় স্বীকার করে ক্ষমা চাইতে বলেন, তারপর আমরা বসবো কিনা ভেবে দেখব। বিকাল হইতে হইতে আরও 10টা লাশ পড়ে গেল সারা দেশে। তারপর তখন আমরা খুবই ক্ষুব্ধ হই। আমি রিপাত রশিদ এদেরকে নিয়ে একসাথে ছিলাম, মাহিন ভাই ছিলেন পাশে, 3 জন মিলে আমরা সিদ্ধান্ত দিই আমরা এক দফাতে যাব, সিদ্ধান্ত নিই। এবং আমরা সরাসরি ঘোষণা না দিয়ে একটু ঘুরিয়ে ঘোষণা দিয়ে হচ্ছে উনি গণভবনে থাকার অধিকার হারিয়েছেন, এভাবে বারবার বিশ্বাসঘাতকতা করে সরাসরি আমরা এক দফা ঘোষণা দিই না। সেই ঘোষণা দেওয়ার আগ মুহূর্তে আমি আমার বাবাকে ফোন দিয়ে বলি যে হচ্ছে, বাবা আপনি আম্মু সহ বাড়ি ছাড়তে হবে। আমি আমার লাইফে কখনো বাড়ি ছাড়ি নাই, আমার বাড়িতে আমাকে কে গেল। আব্বুর অনেক কনফিডেন্স, ভালো কনফিডেন্স যে হচ্ছে আমাকে তো সবাই সম্মান করে, কেউ আমার এখানে কিছু করতে পারবে না। বাট আমি আব্বুকে বুঝিয়ে বলি যে দেখেন, আমরা তো ডিরেক্টলি এই ফ্যাসিস্টের পতনের কথা বলতেছি, আর পতনের কথা বললে তারা মানে হচ্ছে আপনাকে কেউ সম্মান যারা করে তারাও আপনাকে মানে রক্ষা করতে পারবে না, এরা যে ধরনের ইয়ে হচ্ছে। উনি কান্নাকাটি শুরু করলেন, তারপরে হচ্ছে বিভিন্ন জনকে দিয়ে বুঝিয়ে ওনাকে বাড়ি থেকে অন্য এক জায়গায় স্থানান্তর করি। এরপরের ইতিহাস জানা, আমরা এক দফা দেওয়ার 2 দিনের পরে উনি বাসায় সরকারের পতন হয়। এবং আমি যখন ওনাকে ফোন দিয়ে আমি ফোন দিয়ে বাবাকে বলি আব্বু শেখ হাসিনা পালাইছে, উনি তখন খবর থেকে কাঁদতেছিলেন। উনিও কাঁদতে কাঁদতে, বাবা তোমার সাথে 1 সপ্তাহ পর আমি বাবার সাথে কথা বলি, তখন প্রায় 1 সপ্তাহ পরে, এর মাঝে আমি একদিন কথা বলেছিলাম ওনাদেরকে বাসা ছাড়তে, এর মাঝে তুমি আসো কি না জানি না, ইয়ে করছি না, কান্নাকাটি খুব, আমিও কেঁদেছিলাম। এরপরে ওই এলাকার মানুষজন সবাই গিয়ে আব্বুকে নিয়ে মিছিল দিয়ে সবাই খুব ভালোভাবেই ইয়ে করছে। এর মাঝখানে আমাদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল কয়েকবার, ছাত্রলীগ সভাপতি সহ এরা চেষ্টা করেছিল। বাট এলাকার মানুষজন বলেছে, আমার বাবুকে মাওলানা সাহেব বলে যে মাওলানা সাহেবের বাড়িতে আশপাশে কাউকে আসতে দিব না, এরকম একটা ধমক দিয়ে রাখা হয়েছিল, যার কারণে ওই সাহসটা করতে পারে নাই। আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙ্গা ঘরটা এখন আমাদের পুরো ইয়াতে, মানে টিনের ঘর প্রায় 20-25 বছর আগে মাটির সাথে বসে গেছে। বিষয়টা, আমার বাবা 10,000 টাকা বেতনে চাকরি করেন, মানে চাকরি করতেন, সেখান থেকে রিটায়ার হয়েছেন, এখন পর্যন্ত উনি পেনশনের টাকাটাও পান নাই। অনেকদিন অপেক্ষা করতেছেন যে পেনশনের টাকা পেলে উনি ঘরটা দিবেন, আর আমরা কেউই প্রতিষ্ঠিত না। উনি আমাকে নিয়ে সব, আমি আব্বুকে বললাম যে হচ্ছে আব্বু আপনার তো 3টা ছেলে, আমার একটা ছোটো ভাই আছে, আপনি আমাকে এই পথে ধরেন আমি নেমে গেলাম, বলতেছিল সবচেয়ে বড় স্বপ্নটা তো তোমাকেই নিয়ে, কেঁদে কেঁদে বলতেছিল। আমি বললাম স্বপ্নটাকে সবসময় মানুষ কোরবানি দিতে হয়, আপনি মাফ করে দিয়েন। এভাবে বলে মানে আমরা মূলত পরিবার থেকে মাপ নিয়ে মানে হচ্ছে ক্ষমা চেয়ে রাজপথে নেমেছি। আমাদের একটাই চিন্তা ছিল হচ্ছে এই দেশকে মুক্ত করতেই হবে। বারবার মানুষ মারবে, বারবার সে ক্ষমতায় টিকে যাবে, যাকে ইচ্ছা তাকে খুন করবে, স্নাইপার ইউজ করবে, এমনকি মানে বিভিন্ন আশপাশের দেশ থেকে তারা মানে বিদেশি সৈন্য এনেও দেশের মানুষের উপর আক্রমণ করে, এটা আর হতে পারে না। স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্রে আমরা এটা চলতে দিব না। আমরা প্রত্যেকে বাড়ি থেকে ইয়ে করে নিয়েছি। রিপাত রশিদ আমার পাশে ছিল, ওর বাবা আমাকে বাড়ি থেকে সরাইছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, আমরা জানতাম যে হচ্ছে এখানে ব্যর্থ হলে আমরা মৃত্যুবরণ করব, আমাদেরকে ছাড় দিবে না এই ফ্যাসিস্ট, এবং আমরা সেই প্রস্তুতি নিয়েছিলাম। আরেকটা কথা বলবো, আমার এলাকায় যেটা হাতিয়া দ্বীপ,
ওখানে ডাকাত একজন এমপি মোহাম্মদ আলী নাম, আপনারা সবাই এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত ডাকাত, এক সময় নদীতে ডাকাতি করতো, জলদস্যু ছিল সে ডাকাতি। সে ওই হাতিয়ার মানুষকে জিম্মি করে রাখছে। আপনারা একটা নিউজ করছিলেন বাংলা ভিশনে মনে হয়, আমার যতটুকু মনে পড়ে, যে একটা নৌকাতে মানে একটা ট্রলারে মানুষ ধরবে 150 জন, সেখানে সে 1000 মানুষ উঠাইয়া ধুলো ঢুলো পড়তেছিল। তখন মানুষ যখন একটা ভিডিও করতেছে, মানে ওই একটা ট্রলার ডুবে গেলে 1000 মানুষ মারা যাবে, বাট সে তেল খরচ কম হবে এবং কম তেল খরচের মধ্যে বেশি মানুষকে সে নিবে, ব্যবসা ভালো হবে, এইভাবে জিম্মি। আপনার একটা ট্রলার জন্য সে যতক্ষণ মানে হচ্ছে 150 জন মানুষ ধরার ট্রলারে যতক্ষণ পর্যন্ত 1000 মানুষ সে উঠাবে, ততক্ষণ পর্যন্ত সে এই ট্রলারটাকে দাঁড় করায় রাখবে। সেখানে যেই হোক, প্রফেসর হোক, টিচার হোক, কারো কোনো সম্মান নেই। এক একটা পাতি নেতা হাতিয়ার মানুষ মারাত্মকভাবে জিম্মি। আমি নিজে মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি একটা করি, অ্যাক্টিভিজম করি, আমাকে হাতিয়ার মানুষ অনেক ভালোভাবেই চিনে, সবাই জানে আগ থেকেই। কিন্তু আমি কখনো হচ্ছে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার সময় কেবিন ছেলে কেবিন পাই না। উনি একটা পাতি নেতার কাছে ক্লাস 2 পাস কি 3 পাস, ওর হাতে ওটা দিয়ে দিছে, ওর কাছে যাই সবাই তেল মালিশ করতে হয়, যে করতে হবে। এখন পর্যন্ত সে হাতিয়াতে আমাকে আজকে এখন ফোন দিয়ে বললো যে হচ্ছে আমি আমার হাতিয়ার মানুষকে এখন পর্যন্ত হাতিয়ার মানুষ বড় বড় মিছিল করছে, করছে, একটা বাড়িতে হামলা করতে নেই। আমি বলেছি খবরদার, আমাদের যেন কারো উপর, কোনো মানুষের উপর ক্ষোভ নেই, কিচ্ছু নেই। এখন খবর পেলাম ওনার বাসায় এখনও প্রায় মানে 300-400 সশস্ত্র সন্ত্রাসী নিয়ে উনি ওখানে আছেন, এবং উনি বলতে চাচ্ছেন যে হাতিয়ার মানুষ শান্তিপ্রিয়, আমি এখানে থাকবো। অথচ উনি প্রতিষ্ঠিত ডাকাত, এটা দেশের সব মানুষ জানে কি অবস্থাটা করতেছে। এখন আমাকে বললো যে হচ্ছে ভাই আমরা কি করবো। আমি বললাম যে আমি এটা মিডিয়াকে তুলে ধরবো, উনি দ্রুত যেন এই সন্ত্রাসীদেরকে নিয়ে হাতিয়ার ছাড়েন। কারণ হচ্ছে হাতিয়ার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, হাতিয়ার আরেকটা ম্যাসেকার ঘটে যেতে পারে। আমি আটকে রাখতেছি আজকে 2 দিন পর্যন্ত, জানি না কতক্ষণ রাখতে পারো। মানুষের যে ক্ষোভ, ওই যে আপনাকে বললাম যে ট্রলারে পাশ নিয়ে নিয়ে যে ক্ষোভটা, এই ক্ষোভটা যে কোন পর্যায়ে যাবে জানি না। আমি আপনাদের মাধ্যমে বলবো প্রশাসন যারা আছে তারা আছে, ওনাকে যেন হাতিয়া থেকে সরানো হয়। যে সন্ত্রাসীগুলো আছে এখন এরা যে কোনো মুহূর্তে মানুষের উপর আক্রমণ করতে পারে, বা তাকে ফ্রি এক্সিট দেওয়ার জন্য মানুষকে আক্রমণ করে হত্যা করে সেইখান থেকে বের হতে পারে। এটা নিয়ে মানে মানুষ খুব ভীতিকর অবস্থায় আছে, তার কাছে রাইফেল আছে, আছে, এভরিথিং আছে। হাতিয়াতে সে এমনকি যুবলীগের, সে যখন ক্ষমতায় তখন যুবলীগের কেন্দ্রীয় একজন সদস্যকে হত্যা করেছে, নাম প্রফেসর আশরাফ ছিলেন, কোনো বিচার হয়নি। হাতিয়াতে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন ওয়ালিউল্লাহ মিয়া, ওনাকে তিনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন একটা স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান থেকে। এই ঘটনার আপনারা বিজয়ের পর তো এখনো বাবা মায়ের সাথে দেখা হয়নি? না, বাবা মায়ের সাথে দেখা হয় নাই। আমরা এখনো পূর্ণাঙ্গ বিজয় অর্জন করি নাই। আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করেই আমরা যখন হচ্ছে বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে পারে, এখন অস্থিতিশীল অবস্থায় একটা সুন্দর গভর্নমেন্ট হবে, ইন্টারিম গভর্নমেন্ট, যারা দেশকে সুন্দরভাবে সাজাবে, স্টুডেন্টদের প্রতিনিধিত্ব থাকবে, সকল স্টেক হোল্ডারের প্রতিনিধিত্ব থাকবে। আমরা এরকম একটা গভর্নমেন্টের জন্য অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই মিলে বসে আমরা একটা প্রস্তাবনা দিব, কথা বলবো, আমরা সেটা করেই আমরা মানে দেশের স্থিতিশীলতা পেয়ে গেলে বাবা মায়ের সাথে দেখা করবো পূর্ণাঙ্গ বিজয় নিয়ে। আমরা এই অপেক্ষায় আছি। আমি আপনাদের মাধ্যমে আরেকবার বলছি, হাতিয়ার মানুষের মানে হচ্ছে যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা যেন এই সন্ত্রাসীগুলোকে এখান থেকে বের করে। আমার হাতিয়ার যেন একজন মানুষের গায়েও আঘাত না লাগে। আমরা একটা দ্বীপাঞ্চলের মানুষ, একটা দ্বীপের মধ্যে প্রায় 6-7 লাখ মানুষ বসবাস করি। আমরা একজন আরেকজনকে ওন করি, দল মত নির্বিশেষে সবাই, 2-4 জন ছাড়া। রিফাত রশিদ, আপনি তো গুম ছিলেন, সেই সময়ের অভিজ্ঞতাটা একটু বলুন। আমি একটু শুরুতে ক্লিয়ার করে নিই। আমাকে গুম করার চেষ্টা করা হয়েছিল, তারা করা হয়েছিল। এরপর থেকে এটা হলো গিয়ে জিয়াতলা এলাকা। পরবর্তীতে হলো গিয়ে ওখান থেকে আমি কোনোভাবে পালাই। আমি একজনকে ধন্যবাদ দিতে চাই, একটা ফ্যামিলিকে। আমি প্রকাশ করতেছি না তাদের নামটা বা তারা কোথায়, বাট ওই এলাকার ভিতরে তারাই মাত্র সেফ দেয়। প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি জাস্ট ওখানে ঢুকে বলি যে বাড়িওয়ালার সাথে দেখা করবো। দারোয়ান ঢুকতে দিচ্ছিলাম, দারোয়ান একটু ভয় পাচ্ছিল। অবশ্যই ওখানে গোলাগুলি চলতেছিল এবং ওইখানে তারা করা হচ্ছিল। তো তারা আমাকে আশ্রয় দেয়, শুরুতে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা হয়তো না থাকলে আমি প্রায় আটকা পড়ে গিয়েছিলাম ওখানের ভিতরে। এবং আমাদেরকে গুম করে আপনারা দেখতে পেয়েছেন নাহিদ ভাইকে কি করা হয়েছে, আসিফ ভাইকে কি করা হয়েছে, বাকের ভাইকে কি করা হয়েছে, একই পরিণতি আমার দিকেও ছিল। তো এই জিনিসটাকেই আমি সত্য বলতে চাই। পরবর্তীতে আমাকে আত্মগোপনে যেতে হয়েছে এবং আমি প্রতি এক জায়গাতে এক রাতের বেশি কোথাও থাকতে পারিনি। আমি এমন জায়গাগুলোতে বেছে নিয়েছিলাম যেই জায়গাগুলো হলো গিয়ে আমি এর আগে কারোর সাথে কন্ট্যাক্ট করিনি, আমার হয়তো বা অনলাইনে পরিচিত, এমনিতে অনলাইনে ভালো সম্পর্ক, ওই রকম মানুষগুলোকে আমি কন্ট্যাক্ট করেছি, যাদের সাথে আমি কখনো দেখা করিনি, যাদের সাথে আমার এর আগে যোগাযোগ নেই, যাদের বাসাগুলো আমি চিনি না। আমি জাস্ট একটা কন্ট্যাক্ট করছি অন্য একটা নম্বর দিয়ে, তাদের থেকে বাড়ি ঠিকানাটা নিয়েছি, করেছি। এইটাই হলো গিয়ে স্টিল আমরা দেখতে পাচ্ছিলাম যে ট্র্যাকিংয়ের শিকার হওয়া।
ওখানের মাঝে দুটো বাড়িতে পরবর্তীতে হলো গিয়ে পুলিশ যায়, একটা বাড়িতে পুলিশ যায়, একটা বাড়িতে ডিবি যায়, ডিবি গিয়ে শ্বাসে আসে। তখন আমি তো প্রতিদিনই বললাম যে আমি প্রতিদিন বাড়িতে শিফট করতাম একদম ভোরে ভোরে, এভাবে চলেছিল আর কি। এই যে আপনি যে হচ্ছিলেন মানে আত্মগোপনে ছিলেন, মাঝে মাঝে যখন ইন্টারনেট এলো আমরা দেখেছি আপনি লাইভে এসেছেন, তখন কিভাবে ম্যানেজ করেছেন? অর্থাৎ আপনার সাথে কি আপনার ফোন ছিল কিনা সেটা? আচ্ছা, তো আমরা তো যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল সেটা বন্ধ ছিল। আমি একটা বাটন ফোন কিনেছিলাম নতুন, পকেটে কিছু টাকাই ছিল, ওইটা দিয়ে একটা বাটন ফোন কিনি এবং পরবর্তীতে কিছু পুরো টাকাটা ছিল না আর কি। আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার বোন ওখানে হেল্প করে, টাকা দিয়ে একটা ফোন নিয়ে আসে, ওই ফোনটাই চলতেছিল এবং ও একটা নতুন সিম দেয়, ওইটার সাথেও কানেক্ট করি। বাট আমরা জানি না কীভাবে হলো গিয়া তারা ট্রেস করে ফেলতো এবং সেই জায়গা থেকে ই করতো। যখন ইন্টারনেট আসে আমরা জাস্ট কানেক্টিভিটির অভাবে, এটা আমরা আত্মগোপন বলবো না, এটা আমরা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তই ছিল আমাদেরকে। যখন আমরা ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতে পারবো না সবার সাথে, তখন আমরা সেফলি একটা জায়গায় থাকবো, যখন আমরা কানেক্ট করতে পারবো। কারণ এটা তো একটা প্রসেস, আমরা সম্মিলিত সিদ্ধান্ত দিয়ে আমরা একটি আন্দোলন পরিচালনা করছি, এখানে একক সিদ্ধান্তে কিছু হয় না। তো যতক্ষণ না পর্যন্ত আমরা কানেক্ট করতে পারছিলাম, আপনারা দেখছিলেন যে অনলাইন অফলাইন ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে সাথে হলো গিয়ে অস্ত্র দিয়ে সেনাবাহিনী নামিয়ে যে ক্র্যাকডাউনটা করা হচ্ছিল, সেই সময় আমি স্পটে গিয়েছি, এমন না যে আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিলাম, বিভিন্ন স্পটে গিয়েছি, নির্দেশনা দিয়েছি, তবে কানেক্ট করা সম্ভব হয়নি। আমরা যখনই সুযোগ পেয়েছি সমন্বয়কদের সাথে কানেক্ট করার, ইন্টারনেট আসার আগেই আমরা কানেক্ট করতে পেরেছিলাম ফাইনালি, তখন হলো গিয়ে আমরা বসি। আমরা এই জায়গাটা হলো গিয়ে আত্মগোপন ব্যাপারটা বলা যায় না যে আমরা ওই ভয়ের জায়গা থেকে না, আমরা এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের জায়গা থেকে আমরা এই কাজটা করেছিলাম। যখনই আমরা কানেক্ট করতে পেরেছি তখনই আমরা একত্র হয়েছি এবং পরবর্তী যে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল সিদ্ধান্ত নিতে হয় সেগুলো আমরা সম্মিলিতভাবে নিয়েছি। আপনার পরিবার কোনো ধরনের হুমকি ধমকি নির্যাতনের শিকার হয়েছে কিনা? আমার ফ্যামিলি আসলে একদম লম্বা সময় থেকে, আমি বলবো যে মানে পাকিস্তান আমল থেকে হলো গিয়ে আওয়ামী লীগপন্থী। সো একটা লম্বা সময়ের আমাদের হলো গিয়ে ফ্যামিলি লিগেসি আছে আওয়ামী লীগের রাজনীতি। এই জন্য আমাদের ফ্যামিলিকে শুরুতে এই এলাকায় রেসপেক্ট করাটা হয়, সবসময় এই জিনিসটা চলে আসছে, এখন গভর্নমেন্টে আছে, আওয়ামী লীগ ছিল আর কি। তো ওই সময় রেসপেক্টের জায়গাটা সবসময় ছিল। আমি দেখেছি যে নীতিগত জায়গায় হলো গিয়ে তারা খুব স্বচ্ছ ছিল সবসময়, এই জায়গা থেকে হলো গিয়া আমাদের ফ্যামিলিকে রেসপেক্ট করা হতো। বাট স্টিল প্রথমবার আমার দাদা, যেখানে হলো গিয়ে আমাদের এলাকার ভিতরে কোনো পুলিশ ঢুকতে আমার দাদার পারমিশন নিত, আমার বাড়িতে ডিজিএফআই যায়, আমার বাড়িতে ডিবি যায়, প্রতিদিনই শ্বাসে আসা হচ্ছিল। এটা আসলে সত্যিকার অর্থে আমরা খুবই অপমানে ফিল করেছিলাম। আমি এভাবেই বলতে চাই যে এরকম কিছু হয় নাই। আমার দাদা এই জন্য কান্না করছে, প্রথমবার আমি দেখছি যে এই মানুষটা, উনি পুলিশে ছিলেন, এই মানুষটাকে আমি প্রথমবার কান্না করতে দেখছিলাম। আমি শুনছি আর কি, দেখতে পারিনি, আমি কারোর সাথে কথা বলতে পারিনি কোনো সময়। আমি আমার মায়ের সাথে লাস্ট কবে কথা বলেছি, আমি একদিন বাসায় গিয়েছিলাম, একটা শুক্রবার, হলো গিয়ে 8 ঘন্টার জন্য। আমি আমার মাকে দেখতে যাই, আমার ছোটো ভাই বলছিল যে আমাকে একবার দেখতে চাচ্ছি। এটা হলো আমি শুধুমাত্র আমার বড় ভাইয়ের সাথে কানেক্ট করতাম, এছাড়া আমি আমার বাবা, আমার ছোটো ভাই, আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছিলাম নীতিগত জায়গা থেকে, আমি যদি আমার ফ্যামিলির সাথে কানেক্ট করি, আমি যদি আমার ফ্রেন্ডদের সাথে কানেক্ট করি, আমি একটা মায়া জড়ায় যাব, আমার পিছু টান তৈরি হবে, সেই পিছু টানকে আমি পুরোপুরি এড়াতে চাইছি। সেই পিছু টান এড়ানোর জন্য আমি কারোর সাথে কানেক্ট করিনি। আমার ভাই, ওর সাথে আমি কানেক্ট করতাম, কোথায় লোকেশন কিছু শেয়ার করতাম না, জাস্ট জানাইতাম আমি সেফ আছি, দ্যাটস ইট। এই বাদে আর কোনো কথাই আমাদের হতো না। এবং সেটা হলো গিয়ে 2 দিন পর 3 দিন পর। আমি আমার ফ্যামিলির সাথে কানেক্ট করতে পারছিলাম যখন ক্র্যাকডাউন ছিল, তখন প্রায় 5 দিন পরে। এরকম সিচুয়েশনের ভিতর দিয়ে আমাদের চলতে হয়েছে। পরবর্তী যখন আমরা একত্র হই এবং আমরা নীতিগত জায়গা থেকে সিদ্ধান্ত নিই, যখন ভাইদের হলো গিয়ে নিয়ে যায়, আমরা বলছিলাম আমরা এই আন্দোলনটাকে রান করব। এটা কঠিন ছিল, সত্যি কথা অর্থে খুবই কঠিন ছিল। আমরা জানতাম না আমরা কী করবো। আপনারা জানেন যে আমরা যখন একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম, আমরা হসপিটালে যাব, কারা কারা মারা গেছে, আহত হয়েছে, তাদের তালিকা দিব এবং আমরা একটা হেলথ ফোর্স গঠন করে তাদের সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করবো। আমরা প্রথম দিনই হলো গিয়ে উত্তরা বাংলাদেশ মেডিকেলে যাই, এরপরে যখন কৈতমিত্র হসপিটালে যাই, তখনই সেখান থেকে আমাদেরকে ডিবি আর ডিজিএফআই, আমরা জানি না তাদের পরিচয় করতে পারিনি, তবে ইন্টেলিজেন্সের লোকরা আমাদেরকে তাড়া করে। একটা মানে অনেকটা সিনেমার মতো যে কার চেজিং, শুরুতে একটা বাইক, পরে 2টা বাইক, পরে হলো গিয়ে 1টা গাড়ি, 2টা গাড়ি, 3টা গাড়ি জয়েন করে। সেখান থেকে আমি আরেকজনকে ধন্যবাদ দেবো, একটা অ্যাম্বুলেন্স আমরা জোগাড় করতে পেরেছিলাম। সেই অ্যাম্বুলেন্সওয়ালাকে, তিনি তার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং হলো গিয়ে তিনি যে সাহসিকতা দিয়েছেন, আমাদের সাপোর্ট দিয়েছেন। এইটা হয়তো বা আমার বাবা হলেও ভয় পেত। উনি যে জায়গাটা করেছিলেন, উনি বলেছিলেন যে আমি অনেক ভীতু প্রকৃতির মানুষ, কিন্তু যখন হলো গিয়ে আমি অ্যাম্বুলেন্সটা চালাচ্ছিলাম, যেদিন উত্তরার ভিতরে একের পর এক ক্লাস পরে, আমার এই অ্যাম্বুলেন্স দিয়ে আমি হলাম গিয়ে 10টা লাশকে নিয়ে গিয়েছি এবং সেই 10টা লাশের কোনোটাকে তারা এই যে মৃত্যু হিসেবে দেয়নি যে তারা হত্যা করা হয়েছে, তারা এটাকে স্বাভাবিক মৃত্যু, কার অ্যাক্সিডেন্ট এভাবে ট্রেস করেছে। এইটা দেখার পর থেকে উনি আসলে সহ্য করতে পারেনি, এই জন্যই উনি আমাদেরকে এই সাপোর্টটা দিয়েছেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এর পরবর্তীতে আমাদের আবার সেই আত্মগোপনের জীবন শুরু হয়। পরবর্তীতে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমাদের
নীতিগত সিদ্ধান্ত যে আমাদের একটা জায়গায় যেতে হবে, সেই জায়গায় যেতে হবে, আন্দোলন পরিচালনা করতে হবে। তখন ইন্টারনেটের আমরা একটা ব্রডব্যান্ড ইন্টারনেটটা আসছিল, তো আমরা বলছিলাম যে সারা বাংলাদেশকে নির্দেশনা দেওয়া জরুরি। সারা বাংলাদেশের সাথে আমরা কানেক্ট করলাম, যতগুলো সমন্বয় আছে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করলাম, আবার সংগঠিত করলাম। আপনারা দেখতে পেয়েছিলেন যে একটা ছাড়া আন্দোলন হয়ে গেছিল, কেউ একটা কথা বলছিল না। আপনারা মিডিয়ার মাঝে দেখছিলেন যে মাসুদ ভাই যে কথাটা বললো, 100-র মতো মিডিয়া এসেছিল, কিন্তু একজন কর্মসূচি ঘোষণা করতে পারেনি। সেই জায়গা থেকে সারা বাংলাদেশকে সংগঠিত করা, সেই জায়গা থেকে আমাদের অফিসগুলোতে এসে বলে দেওয়া হয়েছিল যে যেন আমরা এটা প্রকাশ না করি। এটা আমরা বুঝতে পারছি যে মানে একটা ফ্যাসিস্ট রিজিম, একটা স্বৈরাচার কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনারা জানতেন কিনা যে আমাদের টেলিভিশন একাধিকবার বন্ধ করে দেওয়া হয়েছে? আমরা ব্যাপারগুলো আমাদের সাথে সাংবাদিকদের যোগাযোগটা ছিল। আমি সাংবাদিকদেরকে ধন্যবাদ দিতে চাই। আমরা আন্দোলন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে কোটি কয়েক মানুষ। আরও স্পষ্টভাবে বললে আমরা 5 জন মানুষ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। আসিফ ভাই, বাকের ভাই, নাহিদ ভাই 3 জন বলেছিল যে একটা কর্মসূচির ঘোষণা দাও, আমি কর্মসূচি ঘোষণা দিই। আমাদের হলো গিয়া মাসুদ ভাই, কাদের ভাই এরা আসলো, এসে তারপর হলো গিয়ে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে ডাক দিলাম। এইভাবেই ব্যাপারটা আগাইছে আর কি। এই 5 জন 6 জন মানুষ আমরা হলাম গিয়ে একটা জিনিস শুরু করি এবং সেইটা পরবর্তীতে এই জায়গাটা আসে। সো এটা কঠিন, যাত্রাটা খুব কঠিন ছিল, বাট আলহামদুলিল্লাহ। আওয়ামীপন্থী একটা পরিবারের ছেলে হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে যখন শুরু করলেন, তখনই কি একটু ভাবনায় আসেনি কোনো কিছু? না, দেখুন, আমার ফ্যামিলি সবসময় আমাকে ওই স্বাধীনতাটা দিয়েছে। আমার ফ্যামিলি, বললাম তো যে এখন 90 গজিয়ে ওঠা আওয়ামী লীগ, একটা যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে এবং যে বাংলাদেশে যে আওয়ামী লীগ হলো গিয়া স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগ, এটা কিন্তু এক না। সো এই 2 আওয়ামী লীগকে হলো গিয়ে মিলিয়ে ফেললেই হলো গিয়ে আমরা যে সমস্যাটা দেখতে পেয়েছি যে সেই জিনিসটা হচ্ছে। আমার ফ্যামিলি আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছে এবং আমার যেই ভিউটা, সেই ভিউটা প্রেজেন্ট করার সুযোগ দিয়েছে। এই জন্য আমি আমার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই। আমরা সবসময় এই জিনিসটা পাইছি। প্রতিদিন হলো গিয়ে আমার দাদা বিশেষ করে এবং আমার দাদি পত্রিকা পড়তো, নিউজ দেখাতো এবং এটা নিয়ে বিশ্লেষণ করতো। আমার বাড়িতে এটা প্রতিদিনকার চর্চা ছিল। তো সেই জায়গা থেকে আমি একটা রাজনৈতিক হয়ে ওঠা, রাজনৈতিক জায়গাটা আগ্রহ হয়ে ওঠা, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসে। এর আগে আমার অ্যাক্টিভিজমের একটা জায়গা ছিল। আমি কোটা আন্দোলন করেছিলাম কলেজ লেভেল থেকে, নিরাপদ সড়ক আন্দোলনে আমি একজন সাভারের সমন্বয়ক ছিলাম। তো আমার অ্যাক্টিভিজমের ওই চর্চাটা ছিল। তো এইখানে যখন আসি, এই চর্চাটাই আমি হলাম গিয়ে আগ্রহ হয়। এখন আমরা যেটা দেখছি, গতকালকে সারা রাত গুজব হয়েছে, আজকেরও অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, মানুষজন আসলে তাদের যে ক্ষোভ, এটার বহিঃপ্রকাশ করছে। জাস্ট এই জনগণের প্রতি আপনাদের কোনো বার্তা আছে কিনা এই পরিস্থিতিতে? দেখুন, এটাকে এত সরলভাবে বিশ্লেষণ করার সুযোগ নেই, এটাকে জাস্ট জনগণের ক্ষোভ হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আপনারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপুর বাসা, সিনিয়র আপুর বাসা আক্রমণ করা হয়েছিল। তিনি হলেন সনাতন ধর্মাবলম্বী এবং তিনি কনফার্ম করেন যে তিনি ওদেরকে চিনতে পেরেছেন, যারা আক্রমণ করেছে তারাও সনাতন ধর্মাবলম্বী। তো এইখানের ভিতরে জাস্ট যেটাকে ধর্মীয় উস্কানি, ধর্মীয় দাঙ্গা, লুটপাট, বিরোধিতা, লুটপাট করছে, এইভাবে বলার সুযোগ নেই। এটা একটা ম্যাসাকার করার চেষ্টা করা হচ্ছে। যারা কিনা বাংলাদেশ থেকে অবঞ্চিত হয়েছে, তারাই বাংলাদেশকে হলো গিয়ে এই জিনিসটা করতে চাচ্ছে, অস্থিতিশীল করে এইটা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে এই আন্দোলনকারীরা হলো গিয়ে এই জিনিসটা সামলাতে পারেনি। তারা স্বৈরাচারী, তারা ফ্যাসিস্ট এবং এটাই তাদের কাজ। তারা যখনই হেরে যায়, যারা যখনই হলো গিয়ে তাদের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে, তারা হলো গিয়া একটা ভিকটিম কার্ড প্লে করে, এই ধর্ম নিয়ে, জাতিগত ধর্ম নিয়ে, এইসব ব্যাপার নিয়ে। সো এইটাকে হলো গিয়ে শুধু আমরা বলবো না, তবে আমরা পুরো জাতিকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, ধর্মীয় সম্প্রীতি এবং যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সেটা রক্ষায় আপনারা প্রতি ওয়ার্ডে একটা কমিটি গঠন করুন এবং সেই কমিটি দিয়ে আপনারা হলো গিয়ে রাষ্ট্র সম্পদ রক্ষা করুন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করুন। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক এবং এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান পুরো বাংলাদেশের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে হলো গিয়া সাম্য, ন্যায়, মানবাধিকার প্রতিষ্ঠা পাবে, একটা দায় দরদের রাজনীতি তৈরি হবে এবং সেই সাথে পরবর্তী যে বাংলাদেশ আছে, সেই বাংলাদেশে যাতে সকলের একটা সমান সুযোগ সৃষ্টি হয়, সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এখানে পরিচয়টা হলো গিয়ে পরিচয়বাদিতার কোনো জায়গা নেই, এখানে একটাই পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক এবং সেইভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে শেষ করে দিচ্ছি এবং আপনাদের ধন্যবাদ দিতে চাই যে আপনাদের পক্ষ থেকে যে অনুরোধ জানানো হয়েছে, আমরা দেখেছি যে সেই অনুরোধে ছাত্ররা নেমে আজকে রাজধানীর রাস্তার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আমি একাধিক থানায় দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা তারা থানা পাহারা দিচ্ছে এবং গত রাতে আমরা দেখেছি যে মন্দিরগুলো পাহারা দিয়েছে, গির্জাগুলো পাহারা দিয়েছে। এগুলো আসলে যে আমাদের ছাত্র সমাজ বাংলাদেশকে সুন্দর করে গড়তে পারে, এটির অনেক বড় একটি উদাহরণ এবং আপনারা যে উদাহরণ দেখিয়েছেন, এটি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে যারা এই আন্দোলনে জীবন দিয়েছে তারা প্রত্যেকেই। ধন্যবাদ আপনাদেরকে এবং যারা এতক্ষণ ধরে আমাদের শুনছিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।